এবং প্রোটিন আছে সেগুলোকে আমরা বলি লাইপোপ্রোটিন। তাহলে ডেফিনিশনটা কি? The plasma lipoproteins are spherical macromolecular complexes of lipids and specific protein. মানে এই যে প্রোটিনটা, এই প্রোটিনটার একটা স্পেসিফিক নাম আছে। এই স্পেসিফিক নামটাই হচ্ছে তোমার অ্যাপোপ্রোটিন। এই নামটা হচ্ছে মানে লাইপোপ্রোটিনের সাথে থাকে লিপিড এবং প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে অ্যাপোলাইপোপ্রোটিন অথবা অ্যাপোপ্রোটিন, অথবা এটাকে আরো শর্ট করে আমরা বলি অ্যাপো। ঠিক আছে, এটা দেখতে এরকম এরকম একটা স্ফেরিক্যাল জিনিস। এটার ভিতরে থাকে তোমার ইনার কোর অফ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এন্ড কোলেস্টেরাইল স্টার, আর এখানে অ্যাপোপ্রোটিন থাকে এবং এখানে ফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল থাকে, ফ্রি কোলেস্টেরল বা আনস্টেরিফাইড কোলেস্টেরল। আর ভিতরে থাকে কোলেস্টেরলটা ইন দ্য ফর্ম অফ এস্টারিফিকেশন হয়ে কোলেস্টেরল এস্টার ফর্মে থাকে। ঠিক আছে, তো এটা এভাবে একটা প্যাকেজিং সিস্টেমের মধ্যে থাকে। এবং প্যাকেজিং কেন করতে হয়? কারণ আমরা জানি যে লিপিডস আর ওয়াটার ইনসoluble এবং আমাদের প্রতিটা সারফেস লাইনিংটা ওয়াটার একটা লেয়ার থাকে। এইটা যেহেতু এই ওয়াটার লেয়ারের মধ্যে দিয়ে যেতে পারে না, সেহেতু এটাকে একটা সলিউলাইজ করার জন্য এটাকে হবে স্পেশাল টাইপ অফ প্যাকেজিং করা হয় এবং এই প্যাকেজিংটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন। দেখো একটা লিপিডের মধ্যে কি, লাইপোপ্রোটিনের মধ্যে কি থাকে? সেন্ট্রাল করে থাকে কোলেস্টেরল এস্টার এবং ট্রাইগ্লিসারাইড। এরপরে আরেকটা লেয়ার থাকে, এই লেয়ারে থাকে ফসফোলিপিড এবং ফ্রি কোলেস্টেরল, এবং সবচেয়ে বাইরের লেয়ারে অ্যাপোলাইপোপ্রোটিন থাকে। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট ধরবে। এবং এটার ছবিও আসে, ছবি আসে কিরকম যে draw the diagram of a lipoprotein particle। তখন ওই এবিসির মধ্যে যে ছবিটা আছে, তিনটা গোল্লা দিয়ে ভিতরে কোলেস্টেরল এস্টার এবং ট্রাইসাইল গ্লিসারল, তারপর লেয়ারে ফ্রি কোলেস্টেরল এবং লাইপোপ্রোটিন ফসফোলিপিড, এবং সবচেয়ে বাইরের লেয়ারে অ্যাপোলাইপোপ্রোটিন। এটা লিখে দিলেই চলবে। ঠিক আছে, তো দিস ইজ এ লাইপোপ্রোটিন পার্টিকেল। এখন লাইপোপ্রোটিন, তাহলে এখানে কি বলছে? সেন্ট্রাল কোর অফ নন পোলার হাইড্রোফোবিক লিপিড ট্রাইঅ্যাসাইল গ্লিসারল এবং কোলেস্টেরল এস্টার, middle layer of amphipathic lipid, phospholipid and free cholesterol, and outer interrupted layer of lipoprotein। interrupted, এখানে আছে এখানে নাই, এখানে আছে এখানে নাই, এটাকে আমরা বলি ইন্টারাপ্টেড, মানে ইন্টারাপশন হয়েছে অ্যাপোপ্রোটিনের বিন্যাসের মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে ইন্টারাপশন রয়েছে, এই জন্য বলতেছি ইন্টারাপ্টেড লেয়ার অফ অ্যাপোপ্রোটিন। এখানে হোয়াট আর দ্য লাইপোপ্রোটিনস, এটা জিজ্ঞেস করে পরীক্ষায়, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য লাইপোপ্রোটিনস, হোয়াট টাইপস অফ লাইপোপ্রোটিন? ওয়ান ইজ chylomicron, number two is very low density lipoprotein, very low density lipoprotein. LDL means low density lipoprotein and HDL means high density lipoprotein. আমরা জানি lipids are insoluble in water and they float in water, that is their specific gravity is less than water, এবং তারা হচ্ছে বড় বড় মানে জায়গা বেশি দখল করে। এই জন্য কোনো পার্টিকেলের মধ্যে যদি লিপিড বেশি হয় তাহলে সেটা বড় হয়ে যায়, কিন্তু তার ডেনসিটি ঘনত্ব কমে যায়। সেজন্য কাইলোমাইক্রনের মধ্যে সবচেয়ে বেশি তোমার লিপিড আছে, এজন্য এই ছবির মধ্যে আসতেছে না, এইটুখানি দেখাইছে। এরপরে ভেরি লো ডেনসিটির মধ্যে ডেনসিটি কম, দ্যাট ইজ প্রোটিন বেশি হলে ডেনসিটি বেশি হয়, ঘনত্ব বেশি হয়। যেহেতু এখানেও অনেক ফ্যাট, এই জন্য এটা বড়। লো ডেনসিটির মধ্যে তোমার ফ্যাট একটু কমে গিয়েছে কিন্তু তোমার বেশি, ফ্যাট কমে গিয়ে কিন্তু তোমার ডেনসিটি একটু বেশি। আর হাই ডেনসিটির মধ্যে ফ্যাট একদম কম, প্রোটিন বেশি, জন্য আমরা বলছি হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এখানে যেমন দেখানো হয়েছে যে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি, ইন্টারমিডিয়েট ডেনসিটি এবং ভেরি লো ডেনসিটি। যত ডেনসিটি বাড়ে, ডেনসিটি দেখো বাড়ছে কিন্তু ডায়ামিটার কমতেছে, ডেনসিটি যত কম ডায়ামিটার তত বেশি। এখানে ডায়ামিটার দেখানো হয়েছে, ডায়ামিটার তত বেশি। Importance of lipoprotein formation, solubilize lipids in plasma for transport purpose। যেটা আমি বলেছিলাম যে যেহেতু এগুলা ট্রান্সপোর্ট করার জন্য এগুলা পানিতে ভাসে, সেজন্য এগুলা সহজে ট্রান্সপোর্ট করা সম্ভব না, তো এগুলোকে ধরে ধরে ট্রান্সপোর্ট করতে হয়। এই ধরার জিনিসটাই হচ্ছে তোমার একটা প্রোটিন,
এই জন্য এটাকে একটা কম্বিনেশনে আমরা অ্যাপোপ্রোটিন ফর্মেশন করতে হয় ফর লিপিড ডেলিভারি টু টিস্যু অর রিমুভাল অফ লিপিড ফ্রম টিস্যু। এটা আমরা যখন লাইপোপ্রোটিন মেটাবলিজম পড়বো তখন এটা আমরা আস্তে আস্তে দেখবো। ফাংশনস অফ অ্যাপোপ্রোটিনস, ওই যে অ্যাপোপ্রোটিন লাইপোপ্রোটিনের মধ্যে যে প্রোটিন অংশগুলো আছে ওটা স্পেসিফিক কিছু ফাংশন আছে। কি জিনিস? একটা হচ্ছে প্রোভাইড হাইড্রোফিলিক ক্যারেক্টার, হ্যাঁ, যে এটাকে পানি বান্ধব করে এটাকে বিভিন্ন পারপাস সার্ভ করার জন্য হাইড্রোফিলিক ক্যারেক্টার দিচ্ছে লাইপোপ্রোটিন পার্টিকেল। মেইনটেইন স্ট্রাকচার এন্ড স্ট্যাবিলিটি, ওইটা তোমার পেরেক যেমন জিনিসগুলোকে ধরে রাখে সেরকম ওইটা অ্যাপোপ্রোটিন গুলো পুরো কমপ্লেক্স কম্পাউন্ডটাকে ধরে রাখতেছে। ডিটারমাইন মেটাবলিক ফেট, মানে এটা কি টিস্যুতেই এটা মেটাবলাইজ হয়ে যাবে, লিভারে যাবে, হ্যাঁ, নাকি এটা লিভারে যাবে, এগুলা সবই তোমার, হ্যাঁ, এটা লিভারে যাবে নাকি টিস্যুতে এটা মেটাবলাইজ হবে, এটার যে এগুলা তোমার একটা অ্যাপোপ্রোটিন গুলো একটা সারফেস রিকগনিশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, বা তোমার এটা কোথায়, এটা ফেট কোথায় যাবে এটা আমরা একটু পরে এটা আস্তে আস্তে বুঝতে পারবো। একটা প্রো ফ্যাক্টর ফর লাইপোপ্রোটিন মেটাবলিজম, ঠিক আছে। লাইপোপ্রোটিন মেটাবলিজম করতে একটা এনজাইম লাগে, এটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ। লাইপোপ্রোটিন লাইপেজ, এই লাইপোপ্রোটিন লাইপেজ কে অ্যাক্টিভেট করার জন্য বিভিন্ন অ্যাপোপ্রোটিন লাগে, তো এই জন্য এটাকে বলছে অ্যাক্ট অ্যাজ কোফ্যাক্টর ফর লাইপোপ্রোটিন মেটাবলিজম, অ্যাক্ট অ্যাজ ইনহিবিটরস অফ এনজাইমস ইন লাইপোপ্রোটিন মেটাবলিজম, অ্যাক্ট অ্যাজ লিগ্যান্ড টু রিকগনাইজ লাইপোপ্রোটিন রিসেপ্টর। মানে লিগ্যান্ড বলতে তোমার সিগন্যাল, হ্যাঁ, এটা কোথায় এটা যাবে আর কি, কোন রিসেপ্টরকে চিনতে পারে না চিনতে পারে, এটা এটা লাইপোপ্রোটিনের মাধ্যমে এটা করতে পারে। এখন আমরা যে তিনটা লাইপোপ্রোটিনের ইয়া করবো, মেটাবলিজম করবো, হ্যাঁ। তো এই ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এই ছবিটার মধ্যে মেটাবলিজম রয়েছে, এই ছবিটার মধ্যেই এর মেটাবলিজম রয়েছে। প্রথমে দেখো এইটা হচ্ছে একটা ইন্টেস্টিনাল সেল, আমার অ্যারোটা মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে আমার অ্যারোটা আছে, এটা ঢুকতে পারতেছে না, জয়েনিং তো দেখাচ্ছে, যাও, এটা হচ্ছে ইন্টেস্টিনাল সেল। ইন্টেস্টিনাল সেলের ভিতরে কাইলোমাইক্রন ফর্মেশন হয়। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিন অফ কাইলোমাইক্রন? ইন্টেস্টাইন বা এন্টেরোসাইট, এটা পরীক্ষা ধরবে। হোয়াট ইজ দ্য অরিজিন অফ কাইলোমাইক্রন, কি বলবা? এন্টেরোসাইট। তাহলে এন্টেরোসাইটের ভিতরে একটা কাইলোমাইক্রন পার্টিকেল ফর্মেশন হয়, ঠিক আছে। যখন কাইলোমাইক্রন পার্টিকেল ফর্মেশন হয় তখন এর ভিতরে প্রচুর পরিমাণ ট্রাইঅ্যাসাইল গ্লিসারল থাকে, এই জন্য লিখেছি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ইজ গ্রেটার দ্যান কোলেস্টেরল এস্টার এন্ড কোলেস্টেরল। এবং এইটার মধ্যে একটা অ্যাপোপ্রোটিন থাকে, সেই অ্যাপোপ্রোটিনের নাম হচ্ছে ApoB48। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অ্যাপো অফ কাইলোমাইক্রন? কি বলবা? ApoB48। ApoB48, অ্যাপো মিন্স অ্যাপোপ্রোটিন, B48। তাহলে এখানে দেখো লিখছো 1 নম্বরে, ইন্টেস্টিনাল মিউকোজাল সেল সিক্রেট ন্যাসেন্ট TAG রিচ কাইলোম্যাক্রনস প্রোডিউস ফ্রম ডায়েটারি এক্সোজেনাস লিপিড, মানে যে লিপিডটা আমরা খেয়ে থাকি, চর্বি, তেল, এগুলো থেকেই তোমার একটা অ্যাপোপ্রোটিন ফর্মেশন হয়, কাইলোম্যাক্রন ফর্মেশন হয়। এই কাইলোম্যাক্রনটা কি বলতেছে? ন্যাসেন্ট কাইলোম্যাক্রন। ন্যাসেন্ট মানে কি? ইনম্যাচিউর, হ্যাঁ, ইনম্যাচিউর কাইলোম্যাক্রন। ইনম্যাচিউর কেন বলতেছে? কারণ এটার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নাই, এই জন্য। তো যাই হোক, ইন্টেরোসাইট থেকে যখন এটা ব্লাডে আসে, ব্লাডে আসার পরে এ আরো দুইটা অ্যাপো গ্রহণ করে এটা ম্যাচিউর হয়, তখন এটাকে আমরা বলছি যে ম্যাচিউর কাইলোম্যাক্রন বা কাইলোম্যাক্রন। এই দুইটা অ্যাপোর নাম কি? একটা হচ্ছে ApoC2, একটা হচ্ছে ApoE। এই দুইটা অ্যাপো কেস প্রোভাইড করে, HDL প্রোভাইড করে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্টে বলেছে ApoC2 and ApoE are transferred from HDL to nascent chylomicron। তাহলে ন্যাসেন্ট কাইলোম্যাক্রন তৈরি হচ্ছে এন্টেরোসাইটে, এটা ব্লাডে আসার পরে HDL থেকে দুইটা অ্যাপো সে রিসিভ করতেছে। এই দেখো তিনটা অ্যাপো তার গায়ে লেগে গেছে। ApoB48 প্রথম থেকেই ছিল, ApoC2 এবং ApoE নতুন করে এর গায়ে যুক্ত হয়েছে। এই তিনটা অ্যাপো সমৃদ্ধ একটা কাইলোম্যাক্রন পার্টিকেলকে আমরা বলতেছি ম্যাচিউর কাইলোম্যাক্রন। আর প্রথমে যখন তৈরি হয়েছিল তখন এটাকে আমরা বলতেছিলাম ন্যাসেন্ট কাইলোম্যাক্রন, ইনম্যাচিউর কাইলোম্যাক্রন, ঠিক আছে।
তো ব্লাডের মাধ্যমে যখন এটা ক্যাপিলারি দিয়ে পাস করে তখন বিভিন্ন টিস্যুর সংস্পর্শে আসে। সংস্পর্শে আসার পরে এই টিস্যুগুলোর মধ্যে একটা এক্সট্রা সেলুলার এনজাইম থাকে, সেই এনজাইমটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ। লাইপোপ্রোটিন লাইপেজ, লাইপেজ মানে এজ মানে হচ্ছে তোমার একটা এনজাইম, লাইপেজ মানে হচ্ছে দ্য এনজাইম দ্যাট লাইসিস দ্যাট কজেস লাইসিস অফ অর ব্রেকডাউন অফ লিপিড। এবং যেহেতু এটা স্পেসিফিক শুধু লাইপোপ্রোটিনকে ডিগ্রেডেশন করতেছে, সেজন্য এটার নাম হচ্ছে লাইপোপ্রোটিন লাইপেজ। দিস লাইপোপ্রোটিন লাইপেজ ইজ অ্যান এক্সট্রা সেলুলার এনজাইম, তার মানে এটা টিস্যুর সেলের বাইরে থাকে, ঠিক আছে। and this enzyme is in the form of inactivation, মানে এটা ইনঅ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। যেমন পেপসিনোজেন বের হয় ইনঅ্যাক্টিভ অবস্থায়, সেরকম লাইপোপ্রোটিন লাইপেজও ইনঅ্যাক্টিভ অবস্থায় টিস্যুর মধ্যে ঝুলতে থাকে। এটাকে অ্যাক্টিভেট কে করে? এটাকে অ্যাক্টিভেট করে হচ্ছে অ্যাপোসি2। এই যে আমরা অ্যাপোর ফাংশনে বলছিলাম যে বিভিন্ন লাইপোপ্রোটিনকে অ্যাক্টিভেট করে। তাহলে এই অ্যাপোসি2 যখন মানে এই ব্লাডের মাধ্যমে যখন এইটা অ্যাপোপ্রোটিনটা আসে, তখন অ্যাপোসি2 ওই লাইপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভেট করে দেয়। এখানে এটা লিখছে 3 নম্বর পয়েন্ট, extracellular lipoprotein lipase activated by ApoC2 degrades the TAG in chylomicron। তাহলে ওই লাইপোপ্রোটিন লাইপেজের ফাংশন কি? লাইপোপ্রোটিন লাইপেজ ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ভেঙে কি তৈরি করে? আমরা বলেছি লাইপোলাইসিসে কি হয়, এন্ড প্রোডাক্ট ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। এই যে ফ্যাটি অ্যাসিড এইটা এই যে চলে আসলো, এই যে গ্লিসারল চলে আসলো। ফ্যাটি অ্যাসিডের ফেট কি আমরা দেখেছি, এইটা ডিটক্সিফিকেশন হতে পারে, অথবা এটা তোমার নতুন করে ফ্যাট ডিপোজিশন, ফ্যাট ডিপোর্ট ফ্যাট তৈরি করতে পারে। আর গ্লিসারল তোমার গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে ঢুকতে পারে, অথবা এটা ফ্যাটের স্কেলেটন হিসেবে কাজ করতে পারে। তাহলে দেখো, তাহলে এই যে টিএজি, এক মিনিট একটুখানি ওয়েট করো, আমি আসতেছি। সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, তো যেটা বলছিলাম যে কাইলোম্যাক্রন তৈরি হয় এন্টারোসাইটে, এইটা ব্লাডে আসার পরে অন্য দুইটা একক গ্রহণ করে ম্যাচিউর হয়। এরপরে এইটা যখন টিস্যুর এক্সট্রা সেলুলার প্রোটিনের সংস্পর্শে আসে, তখন ওই লাইপোপ্রোটিন লাইপেজটা অ্যাক্টিভেশন হয়ে এর ভিতরে অবস্থিত ট্রাইঅ্যাসাইল গ্লিসারলকে ভেঙে ফেলে। তাহলে আমরা জানি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ফ্যাট যখন ভাঙে তখন এটা দুইটা জিনিসে পরিণত হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে এর ভিতরে টিএজি যখন আস্তে আস্তে ডিগ্রেডেশন হয়, তখন এই জিনিসটা আস্তে আস্তে ছোট হয়ে যায়। হ্যাঁ, এবং এইটা যখন আবার ব্লাডে আসে, তখন এর অ্যাপোসি2টা এইচডিএল এ ফেরত পাঠায় দেয়। অ্যাপোসি2 ইজ রিটার্ন ব্যাক টু এইচডিএল। এর ফলে এই দেখো এই জিনিসটা ছোট হয়ে গেছে, আগে ছিল বড়। বড় কেন ছিল? কারণ এর ভিতরে ফ্যাট কন্টেন্ট ছিল। এই ফ্যাটটা আলটিমেটলি লাইপোপ্রোটিন লাইপেজের মাধ্যমে ভেঙে গিয়েছে, ফলে ফ্যাট কমে গেছে বলে এই জিনিসটা ছোট হয়ে গেছে, ডেনসিটি আস্তে আস্তে বেড়ে গিয়েছে, এবং এইটার সি2 অংশটা এইচডিএল এ সে ফেরত পাঠায় দিছে। এর ফলে এই যে নতুন একটা পার্টিকেল, এই পার্টিকেলকে আমরা বলছি কাইলোম্যাক্রন রেমন্যান্ট। রেমন্যান্ট মানে কি? উচ্ছিষ্টাংশ। উচ্ছিষ্টাংশ মানে যেহেতু এইটার কিছু কিছু প্রপার্টি লস হয়েছে, ফ্যাট কমে গিয়েছে, অ্যাপো একটা ফেরত দিয়ে দিয়েছে, ফলে এটাকে আমরা বলছি কাইলোম্যাক্রন রেমন্যান্ট। এই কাইলোম্যাক্রন রেমন্যান্টটা তোমার লিভার গ্রহণ করে। হ্যাঁ, এখন লিভার কেন গ্রহণ করে? কারণ লিভারের মধ্যে একটা রিকগনিশন সাইট আছে যেটা অ্যাপো ই কে রিকগনাইজ করে। যেহেতু এই কাইলোম্যাক্রনের মধ্যে অ্যাপো ই এখনো রয়ে গেছে,
ফলে এইটা তোমার লিভার রিকগনাইজ করে লিভারে এটাকে নিয়ে নেয়। তাহলে কাইলোম্যাক্রন কোলেস্ট্রল এস্টার রিচ কাইলোম্যাক্রন remnants bind through the ApoE to specific receptors on the liver and are endocytosed. পরে লিভার এটাকে চিনে এটাকে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া গ্রহণ করে। দিস ইজ কাইলোম্যাক্রন মেটাবলিজম। ঠিক আছে, দিস ইজ কাইলোম্যাক্রন মেটাবলিজম, ভেরি ইজি। ঠিক আছে, তাহলে কাইলোম্যাক্রন অরিজিন কোথায়? এন্টেরোসাইটে। এইটা প্রথম যখন তৈরি হয় তখন এইটাকে আমরা বলতেছি ন্যাসেন্ট কাইলোম্যাক্রন। এইটা অ্যাপো দুইটা গ্রহণ করে ম্যাচিউর কাইলোম্যাক্রন হয়। এরপরে টিস্যুর সংস্পর্শে এসে এটা আস্তে আস্তে টিএজি গুলো ভেঙে এটা ছোট হয়ে যায়। পরবর্তীতে এটা অ্যাপোসিটু ফেরত পাঠায় দেয় এইচডিএল এ। পরে যে অংশটা পড়ে থাকে এটাকে আমরা বলি কাইলোম্যাক্রন রেমন্যান্ট। পরে এটা লিভার এন্ডোসাইটোসিস করে। তাহলে একটা জিনিসের উৎপত্তি এবং শেষ, দিস ইজ মেটাবলিজম। একটা জিনিসের উৎপত্তি এবং শেষ, এটাই হচ্ছে তোমার মেটাবলিজম। তো পরীক্ষায় আসলে তোমরা এই ছবিটা আঁকবা। এই তোমরা দেখবা এবিসির মধ্যে যে লেখা আছে অনেক কথাবার্তা, ওই কথাবার্তা মনে রাখা মুখস্থ করা কিন্তু কঠিন। তার চেয়ে এই ছবিটা কিন্তু খুবই সোজা। কিন্তু এই যে বক্স গুলা সহ লিখতে হবে। হ্যাঁ, পরীক্ষায় আসে কিন্তু রাইট ডাউন দ্য মেটাবলিজম অফ কাইলোম্যাক্রন, তখন এরকম ছবিটা খুবই সোজা, কিন্তু এই যে বিভিন্ন ইনফরমেশন বক্সের মধ্যে এগুলো সহ ছবিটা আঁকলে খুবই সুন্দর নম্বর পাবা। কারণ কি এটা টেক্সট বইয়ের একটা ছবি, হ্যাঁ, এবং এর মধ্যে সকল তথ্য খুব সুন্দরভাবে লেখা আছে। তো এই ছবিটা মুখস্থ করবো, লিপিন কটের ছবি। সবার আশা করি লিপিন কট আছে, আমি কিনতে বলেছি। আর যাদের নাই তারা লাইব্রেরি থেকে নিয়ে এটা আঁকে এটা এবিসির মধ্যে বা যেখানে তোমাদের যেখান থেকে পড়ো সেখানে লাগায় রাখবা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা তাহলে চলে যাই। তাহলে এই যে ছবিটার বর্ণনা এখানে দিয়েছে। হ্যাঁ, synthesis of nascent chylomicron containing 98% lipid with triacyl glycerol predominant, cholesterol ester, phospholipid and 2% apoprotein in the form of ApoB48 in enterocyte, getting access into the circulation, absorbing into lymphatics by exocytosis. Maturation in plasma receiving ApoC2E from HDL. Formation of chylomicron remnant by degradation of HTAG to fatty acid and glycerol in peripheral tissue and giving up back ApoC2 to HDL. এবং ultimately clearance in the liver giving up ApoE and to HDL. হ্যাঁ, এইটা this is all about chylomicron metabolism. ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু পার্সেন্টেজটা নিয়ে নেই। তোমরা বুঝছো তো এটা, এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। না বুঝতে পারলে বলবে, ঠিক আছে। তো তোমাদের হয়তো শুনেছো যে আমাদের অক্টোবরের 3rd উইকে প্রফ হওয়ার একটা চান্স আছে। এই জন্য কিছু নির্দেশনা গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে। এই নির্দেশনাগুলো আসলে পালন করা মুশকিল। যেমন হোস্টেলে এক এক রুমে একজন, তারপরে অনেক ঝামেলা, অনেক নির্দেশনা দেওয়া হয়েছে যেটা আসলে পালন করা যায়, কিন্তু আমাদের দেশে তো আসলে কেউই সচেতন না, তাই না? আমাদের দেশে কেউই সচেতন না। তো যেহেতু আমরা এই দেশেরই মানুষ, তার মানে আমরা নিজেরাও কিন্তু সচেতন না। ডাক্তার বলো, পেশেন্ট বলো, স্টুডেন্ট বলো, মেডিকেল স্টুডেন্ট বলো, কেউই সচেতন না। কাজে এই নির্দেশনাগুলো আসলে পালন করার মুশকিল এবং আমাদের সদিচ্ছারও যথেষ্ট অভাব থাকে। এই জন্য আসলে নির্দেশনাগুলো সেভাবে পালন করা যাবে না। তারপরেও দিন তো থেমে থাকবে না, আর সবকিছুই চলতেছে পড়াশোনা স্কুলগুলো ছাড়া। কাজে একটা বড় লস হয়ে যাচ্ছে এবং একটা জটের মুখে পড়তে যাচ্ছে। এজন্য পরীক্ষাগুলো নেওয়া আসলে খুব জরুরি হয়ে গিয়েছে। তো
তো তোমাদের হয়তো কলেজ এখন খুলবে না, প্রফ গুলা নেওয়া হবে, এরপরে একটা সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে। তো এটা আসার কথা যে প্রফটা যদি হয় তাহলে তোমাদের সেশন জটটা হয়তো হবে না, আর না হলে তো হয়ে যাবে। আর একটা নিয়ম হচ্ছে তোমার পরবর্তী প্রফের আগে 2 মাস আগে, অ্যাটলিস্ট 2 মাস আগে আগের প্রফটা নিতে হয়, কারণ এই প্রফের রেজাল্ট দিবে, যারা খারাপ করবে তাদের তো একটা চান্স দিতে হবে। অক্টোবর মাসে হলেও এটা কিন্তু লেখা থাকবে যে ফার্স্ট বা ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন মে 2020, যদিও এটা অক্টোবরে হচ্ছে। তো এদেরকে পরের সেশনে বসার, যারা খারাপ করবে একটা চান্স দিতে হবে। তো এই জন্য অক্টোবরের পরে আসলে নেওয়ার স্কোপ থাকবে না। তো যা হোক, দেখা যাক কি হয়। আচ্ছা, তাহলে আমরা পরের মেটাবলিজমে চলে যাই। মেটাবলিজম অফ ভিএলডিএল এন্ড এলডিএল। তাহলে দেখো, এই যে ভিএলডিএল তৈরি হচ্ছে কোথায়? লিভারে। আগেরটা তৈরি হয়েছিল এন্টেরোসাইট বা ইন্টেস্টাইনে, এটা তৈরি হচ্ছে লিভারে। এবং এইটার ক্যারেক্টারিস্টিক অ্যাপো বা যখন প্রথম তৈরি হয় তখন এটার মধ্যে যে অ্যাপোটা লাগানো থাকে সেটার নাম হচ্ছে অ্যাপো B100, আর আগেরটার নাম ছিল অ্যাপো B48। তাহলে 48 কেন আর 100 কেন? অ্যাপো বি বলে যে প্রোটিনটা আছে, এইটা যে জিন দিয়ে তৈরি হয়, সেই জিনের তৈরি হওয়ার সময় 48% হওয়ার পরে একটা এক্সট্রা কোডন করে একটা আলাদা প্রোটিন তৈরি হয়ে যায়, একই জিন। হ্যাঁ, কিন্তু 48% হওয়ার পরে তোমার একটা স্টপ কোডন করে ওইটার সিনথেসিস বন্ধ হয়ে যায় বলে ওইটা হচ্ছে অ্যাপো B48। আর এইখানে স্টপ কোডন থাকে না বলে এটা 100% সিনথেসিস হয়, এই জন্য এটা নাম হচ্ছে অ্যাপো B100। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অ্যাপো প্রোটিন অফ VLDL ইজ কল্ড অ্যাপো B100, এবং এইটাকে আমরা বলতেছি ন্যাসেন্ট VLDL বা ইনম্যাচিউর VLDL। হ্যাঁ, আমরা ছোটবেলায় খেলা খেলতাম, তো এখন তো আসলে বাচ্চারা খেলাধুলা করে না, দৌড়াদৌড়ি বলো, তারপরে কুমির কুমির বলো, এগুলা খেলাতে যারা ছোট থাকতাম আমরা, তাদেরকে বলা হতো দুধ ভাত। হ্যাঁ, দুধ ভাত, তাদেরকে ধরে ফেললেও তারা চোর হইতো না। তো এই ন্যাসেন্ট ভিএলডিএল হচ্ছে দুধ ভাত টাইপের। হ্যাঁ, তো এই দুধ ভাত টাইপের ভিএলডিএল যেটা এখনো ম্যাচিউর হয় নাই সেটাকে আমরা বলতেছি ন্যাসেন্ট ভিএলডিএল। একই রকম এটা সার্কুলেশনে আসার পরে এইচডিএল থেকে দুইটা অ্যাপো গ্রহণ করে, অ্যাপো সিটু এবং অ্যাপো আগের মতো। তাহলে এই যে গায়ে দুইটা অ্যাপো লেগে গেল, প্রথম থেকে অ্যাপো B100 ছিল, পরে অ্যাপো ই এবং অ্যাপো সিটু যোগ হলো, তখন এটাকে আমরা বলতেছি ম্যাচিউর ভিএলডিএল। একই রকম ভাবে যখন এটা ক্যাপিলারি দিয়ে পাস করতেছে, টিস্যু সংস্পর্শে আসতেছে, এইটার মধ্যে কিছু অ্যাপোসিটোর মাধ্যমে লাইপোপ্রোটিন লাইপেজটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, এর ফলে লাইপোপ্রোটিনটা এর ভিতরে থাকা টিএজি কে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করতেছে। তো যখন এইটা টিএজি ভেঙে যাচ্ছে, এটার কনসেন্ট্রেশন, এটার সাইজটা কমে যাচ্ছে এবং ডেনসিটি বেড়ে যাচ্ছে, ফলে এটা নাম হয়ে যাচ্ছে ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন থেকে আবার একইভাবে অ্যাপো সিটু এবং অ্যাপো ই এইচডিএল সে ফেরত পাঠায় দেয়, ফলে নতুন যে পার্টিকেল তৈরি হয় সেখানে তোমার শুধুমাত্র অ্যাপো B100 থাকে, এবং এটার ভিতরে কোলেস্টেরলটা মানে টিএজিটা কমে যায়। কেন কমে যাচ্ছে? কারণ এটা এই যে লাইপোপ্রোটিন লাইপেজ দিয়ে এটা ভেঙে গেছে। তখন এইটার 70% এক্সট্রা হেপাটিক টিস্যুতে এটা গ্রহণ করে এবং 30% এটা লিভারে চলে যায়। দুই জায়গাতেই চলে মানে গ্রহণ করে, অ্যাপো B100 এর মাধ্যমে এটা গ্রহণ করে ফাইনালি এটা ইয়া হয়। তাহলে এখানে অরিজিন হলো, এখানে আবার মৃত্যু হলো। এইটাকে আমরা বলতেছি ভিএলডিএল মেটাবলিজম। ভিএলডিএল মেটাবলিজম, ঠিক আছে? তাহলে ভিএলডিএল প্রথমে ভিএলডিএল অবস্থায় তৈরি হয়, এরপরে এটা সাইজ ছোট হয়ে গেলে ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন বলে, এরপরে এইটা যখন অ্যাপো গুলোকে পাঠায় দেয় এইচডিএল এ ব্যাক করে, তখন এইটাকে আমরা বলতেছি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, ঠিক আছে? পরীক্ষার সময় এটা ধরবে কাইলোম্যাক্রিনের অরিজিন কোথায়, বলবা ইন্টেস্টাইন। ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনের অরিজিন কোথায়? লিভার। লো ডেনসিটি লাইপোপ্রোটিনের অরিজিন কোথায় বলো তো? What is the origin of low density lipoprotein? লিভার। না না, লিভারে তো লিভারে তো VLDL, লিভারে তো VLDL, তাহলে LDL এর অরিজিন কোথায়? LDL স্যার ইন প্লাজমা। ইন প্লাজমা, ভেরি গুড, ইন প্লাজমা বা ইন সার্কুলেশন। তাহলে VLDL তৈরি হয়েছিল লিভারে, এইটা পরবর্তীতে বিভিন্ন জায়গা ঘোরার পরে যখন প্লাজমাতে আসে, এটা যখন এতগুলা এইচডিএল এ পাঠায় দেয়, তখন
এর মধ্যে যেটা থাকে তাহলে এটা হচ্ছে তোমার এলডিএল। তাহলে এলডিএল এর অরিজিন হচ্ছে ইন সার্কুলেশন বা ইন প্লাজমা। ভেরি গুড, ঠিক আছে। স্যার আইজিএলএস বলতে কি বোঝানো হয়েছে? ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন, ইন্টারমিডিয়েট ডেনসিটি লাইপোপ্রোটিন। এইটা একই রকম, এইটা ভিএলডিএল আর আইডিএল এর মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু সাইজের পার্থক্য। এইটা সাইজ একটু বড়, তার মানে এর মধ্যে টিএজি একটু বেশি আছে, আইডিএল এর মধ্যে টিএজি একটু কম আছে। কিন্তু এর মধ্যে যে তিনটা অ্যাপো, আইডিএল এর মধ্যে একই তিনটা অ্যাপো, অ্যাপো বি48, অ্যাপো ই, অ্যাপো সি2 ভিএলডিএল তো লাগানো থাকে, আইডিএল এর মধ্যেও লাগানো থাকে। কিন্তু আইডিএল যখন দুইটা অ্যাপো লস করে তখন এটাকে আমরা বলতেছি এলডিএল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভিএলডিএল এর মেটাবলিজমে কি বলছে? synthesis of nascent VLDL containing 92% lipid in the form of PAG, CE, PL and 8% apoprotein in the form of ApoB100 by liver. এরপরে formation of mature VLDL receiving ApoC2 and ApoE from HDL. Then modification by receiving cholesterol ester in exchange of triacylglycerol from HDL by cholesterol ester transport protein. এটা তোমার HDL থেকেও কিছু কিছু কোলেস্টেরল গ্রহণ করে। হ্যাঁ, এটা এইচডিএল, এটা পরবর্তী এর পরের স্লাইডে আমরা দেখবো এইচডিএল মেটাবলিজমে এটা এইচডিএল থেকেও কিছু কিছু কোলেস্টেরল গ্রহণ করে বাই কোলেস্টেরল এস্টার ট্রান্সপোর্ট প্রোটিন সিইটিপি। Conversion to intermediate density lipoprotein or very low density lipoprotein remnant by degradation of its TAG to fatty acid and glycerol in peripheral tissues by lipoprotein lipase, followed by return of ApoC2 to HDL. Then clearance 50, আমি 30% বলছি ভুল হয়েছে, 50% clearance ideal in liver by further metabolism of its content and giving up ApoC2 to HDL, and persistent 50% ideal in circulation to mature LDL giving back ApoE to HDL and exchanging TAG for CE with the HDL and after hydrolysis of its remaining TAG and PL. এত কেতাবি কথার কোনো দরকার নেই, এই ছবি দেখবা, এই ছবি মুখস্থ করবা, ঠিক আছে। এই ছবি মুখস্থ করলে সকল ইনফরমেশন খুব সহজে মনে রাখতে পারবা। আমি বারবার কিন্তু বলে দিচ্ছি, এত কেতাবি কথা, এর মধ্যেই সকল ইনফরমেশন আছে, এর চেয়ে বেশি ইনফরমেশন আমাদের জানার কোনো দরকার নেই, ঠিক আছে। এই ছবি মুখস্থ করা সহজ, এই ছবি মুখস্থ করবা, এইখান থেকেই সকল ইনফরমেশন পেয়ে যাবা, এইটাই পরীক্ষায় আঁকবা, ভালো নম্বর পাবা, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের লাস্ট হচ্ছে এইচডিএল মেটাবলিজম, এগুলো এত কিছু দরকার নেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাইছে, দেখো এলডিএল যখন তৈরি হয় তখন এইটা 70% লিভারে চলে যায় আর বাকি 30% ক্লিয়ার হয় বা আলটিমেটলি এর ফেট 30% হয় পেরিফেরাল টিস্যুতে। তো পেরিফেরাল টিস্যুতে যখন এলডিএল থাকে তখন অনেকদিন থাকার পরে এটা অক্সিডাইজ হয়ে অক্সিডাইজড এলডিএল বা অক্স এলডিএল তৈরি হয়, ঠিক আছে। এই অক্স এলডিএলটা ম্যাক্রোফেজ এনগালফ করে, খেয়ে ফেলে। যখন ম্যাক্রোফেজ অক্স এলডিএল কে খেয়ে ফেলে তখন এটাকে আমরা বলি লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ বা ফোম সেল। তাহলে ম্যাক্রোফেজ যখন প্রচুর পরিমাণে এলডিএল অক্স এলডিএল কে, মানে নর্মাল এলডিএল কে ম্যাক্রোফেজ এনগালফ করে না, খেয়ে ফেলে না। তো অনেকদিন যখন ব্লাডের মধ্যে লিপিড থাকে, এলডিএল থাকে, তখন এটা আলটিমেটলি অক্সিডাইজ হয়ে যায়, অক্স এলডিএল হয়ে যায়। এই অক্স এলডিএল গুলোকে ম্যাক্রোফেজ খেয়ে ফেলে। ম্যাক্রোফেজ যখন অক্স এলডিএল কে খেয়ে ফেলে তখন এর নতুন একটা নাম হয়, সেটার নাম হচ্ছে ফোম সেল। ফোম সেল লিপিড ল্যাডেন মানে কি ভরা, ল্যাডেন মানে ভরা, লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ মানে লিপিডে ভরা ম্যাক্রোফেজ, এটাকে আমরা বলছি ফোম সেল। ফোম সেল, এই ফোম সেল গুলো সাব এন্ডোথেলিয়াল লেয়ারে জমা হয় এবং বিভিন্ন সাইটোকাইন রিলিজ করে। সাইটোকাইন হচ্ছে তোমার একটা টিস্যু ফ্যাক্টর আর কি। তো এগুলো পরবর্তীতে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক তৈরি করে। অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক মানে কি? জমা হয়, হ্যাঁ, লিপিড জমা হয় আর কি। হ্যাঁ, ধরো তোমার এরকম যে ব্লাড ভেসেল থাকে, এটা ধরো এটা সে দিস ইজ এ ব্লাড ভেসেল। তো এগুলো আলটিমেটলি এই জমা হয়ে এর মধ্যে আস্তে আস্তে লিপিড জমা হয়, এরকম লিপিড জমা হয়, এদিকে এদিকে লিপিড জমা হয়। এই জমা গুলোকে আমরা বলতেছি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক। এই যে লিপিড ব্লাড ভেসেল আস্তে আস্তে সংকুচিত করে ফেলে,
সংকুচিত করে আলটিমেটলি এক সময় বন্ধ হয়ে যেতে পারে বা ফ্লো কমায় দেয়। ফ্লো কমে গেলে এখানে হাইপারটেনশন ডেভেলপ করে, তারপরে একদম ফ্লো বন্ধ হয়ে গেলে ব্লক হয়ে যায়। এই যে হার্ট অ্যাটাক হয়, তারপরে ব্রেনে স্ট্রোক হয়, এগুলো ডিউ টু দিস ডিপোজিশন অফ অ্যাথেরোস্ক্লেরোসিস। এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ এ pathological condition which occur due to deposition of lipid ব্র্যাকেটে atherosclerotic plaque in various blood vessel। ঠিক আছে, তো আমাদের লাস্ট ইয়ে হচ্ছে মেটাবলিজম অফ এইচডিএল। এইচডিএল এর অরিজিন কোথায়? বোথ লিভার এন্ড ইন্টেস্টাইন। বোথ লিভার এন্ড ইন্টেস্টাইন। তাহলে কাইলোম্যাকটিন অরিজিন কোথায়? ইন্টারোসাইটে। এলডিএল এর অরিজিন কোথায়? সার্কুলেশনে। আর এইচডিএল এর অরিজিন কোথায়? বোথ লিভার এন্ড ইন্টেস্টাইন। What is the origin of chylomicron? Enterocyte. What is the origin of VLDL? Liver. What is the origin of HDL? Both liver and intestine. ঠিক আছে, তো এইখানটা তৈরি হওয়ার পরে যখন এইটা সার্কুলেশনে আসে তখন একটা ডিসকয়েডাল একটা জিনিস থাকে, এইটাকে আমরা বলতেছি ন্যাসেন্ট এইচডিএল। এটার মধ্যে শুধু ApoA1 থাকে। এই এইচডিএল কি করে? হাই ডেনসিটি লিপোপ্রোটিন হচ্ছে তোমার বিভিন্ন টিস্যু থেকে কোলেস্টেরল সংগ্রহ করে বা কুড়ায় কুড়ায় নিয়ে আসে, স্ক্যাভেঞ্জ করে, স্ক্যাভেঞ্জার। এইচডিএল কে বলা হয় কোলেস্টেরল স্ক্যাভেঞ্জার। স্ক্যাভেঞ্জার কাকে বলে? যারা ভক্ষণ করে, ভক্ষণ করে, বিশেষ করে বর্জ্য জিনিস ভক্ষণ করে, তাকে আমরা বলি স্ক্যাভেঞ্জার। যেমন শকুন, শকুনকে বলা হয় ন্যাচারাল স্ক্যাভেঞ্জার, তাই না? এরা তোমার বাঘ ধরো একটা প্রাণীকে খেয়েছে, কিছু উৎসংশ রয়ে যায়, এগুলো একদম ক্লিয়ার করে ফেলে কে? শকুন খেয়ে ফেলে, এটা আমরা বলি স্ক্যাভেঞ্জার। সেরকম কোলেস্টেরল বিভিন্ন জায়গা থেকে কোলেস্টেরল স্ক্যাভেঞ্জ সংগ্রহ করে। এই দেখো, এটা একটা পেরিফেরাল টিস্যু, এই পেরিফেরাল টিস্যু থেকে কোলেস্টেরল ঢুকায় নিচ্ছে, কোলেস্টেরল সে গ্রহণ করতেছে। ঠিক আছে, কোলেস্টেরল গ্রহণ করতেছে এবং কোলেস্টেরল কি ফর্মে গ্রহণ করতেছে? ফ্রি কোলেস্টেরল। সি মানে হচ্ছে কোলেস্টেরল, আনস্টেরিফাইড কোলেস্টেরল। ফ্রি কোলেস্টেরল গ্রহণ করে এইটাকে কোলেস্টেরল স্টার হিসাবে সংগ্রহ, মানে ভিতরে, মানে যখনই কোলেস্টেরলটা এইচডিএল পার্টিকেলের ভিতরে চলে যায় তখনই এটা কনভার্ট হয়ে যায় কোলেস্টেরল স্টারে বাই কোলেস্টেরল লেসিথিন অ্যাসাইল ট্রান্সফারেজ, এলসিএটি। এলসিএটি এর মাধ্যমে কোলেস্টেরলটা after entering into the HDL it is converted into cholesterol star, cholesterol star। তখন এটার নাম হয় HDL3। ঠিক আছে, এবং এইটা আলটিমেটলি কোলেস্টেরল সংগ্রহ করতে করতে এটা আস্তে আস্তে বড় হয়। হ্যাঁ, যেহেতু কোলেস্টেরল হচ্ছে তোমার লিপিড, এটা আস্তে আস্তে বড় হয়, তখন এটা নাম হয় HDL2। ঠিক আছে, HDL2টা আলটিমেটলি লিভারে চলে আসে। হ্যাঁ, লিভার এইগুলো তোমার দেখো এই ভিএলডিএল থেকে কিছু ভিএলডিএল থেকেও কিছু লিপিড সংগ্রহ করে এটা মোটা টোটা হয়ে আলটিমেটলি লিভারে চলে আসে। তো এইচডিএল এর ফাংশন কি? এইচডিএল এর ফাংশন হচ্ছে তোমার বিভিন্ন জায়গা থেকে কোলেস্টেরল স্ক্যাভেঞ্জ করে ইয়াতে নিয়ে আসে, ফ্রম পেরিফেরি টু লিভার। সো এইচডিএল ইজ কল্ড গুড কোলেস্টেরল। ঠিক আছে, হোয়াই এইচডিএল ইজ কল্ড, এটা কিন্তু পরীক্ষায় ধরবে। হোয়াট ইজ গুড কোলেস্টেরল, হোয়াট ইজ ব্যাড কোলেস্টেরল। তাহলে এখন কি বলতে হবে? এইচডিএল কোলেস্টেরল ইজ গুড কোলেস্টেরল। হোয়াই? বিকজ HDL cholesterol scavenges cholesterol from peripheral tissue back to liver। তাহলে যদি পেরিফেরিতে কোলেস্টেরল পড়ে থাকে তাহলে সমস্যা কি? পড়ে থাকলে ওইটা আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করবে। যখনই কোলেস্টেরল পেরিফেরিতে বা ব্লাড ভেসেলে দীর্ঘদিন রয়ে যাবে তখনই ওইটা আলটিমেটলি অক্সিডাইজ হবে, ম্যাক্রোফেজ ওইটাকে খাবে, খাওয়ার পরে ওইটা ফোম সেল হবে, ফোম সেল থেকে সাইটোকাইন রিলিজ হবে, পরে আস্তে আস্তে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক হয়ে রোগ সৃষ্টি করবে। এইচডিএল কি করে? ওই কোলেস্টেরল গুলোকে স্ক্যাভেঞ্জ করে খেয়ে খেয়ে লিভারে নিয়ে আসে। হ্যাঁ, মানে পেরিফেরিতে থাকতে দেয় না। এই জন্য এইচডিএল ইজ কল্ড গুড কোলেস্টেরল। আর হোয়াট ইজ ব্যাড কোলেস্টেরল? এলডিএল কোলেস্টেরল ইজ ব্যাড কোলেস্টেরল। হোয়াই দিস ইজ ব্যাড? বিকজ if it remains in the circulation or peripheral tissue it can cause atherosclerosis, so this is called bad cholesterol। এটা পরীক্ষা ধরবে।
তাহলে এই কেতাবি কথাগুলো আমরা স্কিপ করি। হ্যাঁ, এটা আসলে খুব কাজের কিছু কথা না, এগুলো মনে রাখাও মুশকিল। এই ছবি দেখবা, এই ছবি দেখবা, এইটাই পরীক্ষায় আঁকবা। হ্যাঁ, এই যে তিনটা ছবি দেখালাম, এই তিনটা ছবি মুখস্থ করে রাখবা। এটার মধ্যে যা ইনফরমেশন আছে দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ এনাফ। ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য ফাংশনস অফ লাইপোপ্রোটিন? হ্যাঁ, ফাংশনস অফ কাইলোম্যাক্রন সাপোর্টস এক্সোজেনাস লিপিড ট্রান্সপোর্ট স্পেশালি triacylglycerol and cholesterol, that is dietary lipids from intestine to liver to other peripheral tissue. Function of VLDL support endogenous lipid transport, carries TAG from liver to peripheral tissue, carries cholesterol from liver via LDL to peripheral tissue, acts as precursor of LDL. Function of LDL supports endogenous lipid transport, receive cholesterol from VLDL and HDL and then deposit cholesterol to peripheral tissue. আর HDL function কি? Support endogenous lipid transport and act as reservoir of apoprotein, help in chylomicron and VLDL metabolism by providing ApoC and ApoE. আর এই যে বিভিন্ন যে লাইপোপ্রোটিনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এইটা তোমার খুবই সোজা। এটা তোমার একটাই ইম্পর্টেন্স যদি বলতে চাও তাহলে এলডিএল হচ্ছে ব্যাড কোলেস্টেরল। কেন? কারণ এটা অ্যাথেরোস্ক্লেরোসিসকে অ্যাক্সিলারেট করে। হ্যাঁ, আর এইচডিএল গুড কেন? এটা তোমার কোলেস্টেরল স্ক্যাভেঞ্জ করে লিভারে নিয়ে আসে, এটার অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ফাংশন আছে, অ্যান্টি থ্রম্বোটিক কিছু ফাংশন আছে, এই জন্য এটা তোমার গুড কোলেস্টেরল। ঠিক আছে, আর এখান থেকে তুমি আরেকটা জিনিস করবা, এটা হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। এই এইচডিএলটা বিভিন্ন টিস্যু থেকে যে লিভারটাকে ধরে ধরে নিয়ে আসতেছে, খেয়ে খেয়ে স্ক্যাভেঞ্জ করে নিয়ে আসতেছে, এই প্রসেসটার নাম হচ্ছে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। রিভার্স মানে তো উল্টা, তাই না? উল্টা দিকে একটা গাড়ি যখন পিছনের দিকে চলে তখন এটাকে আমরা বলি রিভার্সে চলতেছে, তাই না? কেউ পিছনে আসাকে বলে রিভার্স। তো সাধারণত মেটাবলিজম হয়, সেন্ট্রাল অর্গান অফ মেটাবলিজম কোনটা? লিভার, তাই না? তো লিভার থেকে বিভিন্ন জিনিস মেটাবলিজম হয়ে পেরিফেরিতে যায়। কোলেস্টেরলও তোমার যখন লিভার থেকে পেরিফেরিতে যায়, পেরিফেরি মানে হচ্ছে তোমার সে তোমার একটা টিস্যু, টিস্যু তো লিভার থেকে দূরে। হ্যাঁ, এটা পায়ের একটা টিস্যু, হাতের একটা টিস্যু, এটা লিভার থেকে দূরে। তো সেন্ট্রাল অর্গান অফ মেটাবলিজম লিভার থেকে যখন একটা জিনিস দূরে কোথাও যায় সেটাকে আমরা বলি নর্মাল মানে ওয়ে আর কি। তো যখন উল্টা আসে এটা হচ্ছে তোমার নর্মাল গতিপথ। নদী যেমন পাহাড়ে শুরু হয় সাগরে শেষ হয়, এটা তার নর্মাল গতিপথ। ঠিক আছে, আর এইটা যদি কোনোখানে ব্যাক করে সাগর থেকে পাহাড়ে চলে আসে এটাকে আমরা বলবো রিভার্স ওয়ে। তো পেরিফেরি থেকে যদি ব্যাক করে কোনোভাবে লিভারে আসা যায় সেটাকে আমরা বলবো রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। কোলেস্টেরল নর্মাল ট্রান্সপোর্ট প্রক্রিয়া হচ্ছে লিভার টু পেরিফেরি, কিন্তু যেহেতু এটা পেরিফেরি থেকে লিভারে আসতেছে সো এটাকে আমরা বলতেছি লিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। কে করে এটা? এইচডিএল করে। এইচডিএল করে কিভাবে করে? এটা এবিসির মধ্যে সুন্দর করে লেখা আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এটা মাঝে মাঝে শর্ট নোট আসে, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট। ঠিক আছে, রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট, এইটা পড়বা, এটা শর্ট নোট আসে। ঠিক আছে, আর একটা আছে এইচডিএল সাইকেল, এইটাও মাঝে মাঝে আসে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না, এটা আমার পছন্দ না। ঠিক আছে, তারপরে এটা পরীক্ষার জন্য আসতে পারে আর কি। ঠিক আছে, তো এইভাবেই আমাদের লিপিড মেটাবলিজম শেষ হয়ে গেল। এই ছবিগুলা আঁকবা, হ্যাঁ, বাসায় খাতায় আঁকবা, একে একে পড়বা, তাহলে এটা মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে, আগে ভালো করে বুঝবা। এর মধ্যেই লিপিড কোডের ছবি, যদি কারো বাসায় লিপিড কোড না থাকে আমাকে জানাবা, আমি এটার আমার আচ্ছা আমি আমাদের গ্রুপে দিয়ে দিব না, এটা আমাদের পিডিএফ কপি আছে, শুধু ছবিগুলো এগুলো আমি দিয়ে দিব, এটা পড়বা। ঠিক আছে, এটা পড়লে ভালো হবে ইনশাআল্লাহ। আর এটাই পরীক্ষার সময়। হ্যাঁ বলো। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 কে? এই তিনটা কি? ও কিভাবে? আচ্ছা আমি ওটা এবিসি দেখে আমি তোমাদেরকে জানাই দিব গ্রুপে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখে কিভাবে কি লিখছে আমি এটা পড়ে তারপর তোমাদের জানাই দেবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এইটার আইটেমটা হবে এরকম গুগল ডকে শনিবার সকাল বেলা 11টা থেকে 11:15টার মধ্যে হয়ে যাবে। 20 নম্বরের প্রশ্ন থাকবে
20-এর মধ্যে 12 অ্যাটলিস্ট 12 পেলে দুইটা আইটেম ক্লিয়ার হয়ে যাবে, আর যদি 12 তো কম পাই তাহলে এটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।